जन्म 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 साथ चलना যতবারই ভেজা রুমালটা নীলার কপালে দিচ্ছি ও ততবারই আমার পেটটা খামচে ধরছে। নীলার প্রতিটা নখের আঁচড়ে আমার অবস্থা তো এক প্রকার খারাপ হয়ে যাচ্ছে। যতই হোক পুরুষ মানুষ তো, তাও এই প্রথম কোনো নারীর এতটা কাছে আমি। মনে হচ্ছে হয়তো এখনই নেশায় পড়ে নীলাকে স্ত্রী অধিকারটা দিয়েই ফেলবো। পরক্ষণে কিছু একটা ভেবে নীলার দিকে আর তাকালাম না, চোখ দুটো বন্ধ করেই জলপট্টি দিতে লাগলাম। সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে নীলার কপালে হাত দিয়ে দেখছি জ্বরটা কমেছে কিনা। চেক করে দেখলাম হ্যাঁ, অনেকটাই কমেছে। 2 দিনের জ্বরে মেয়েটাকে একেবারেই চেনাই যাচ্ছে না, মুখটা শুকিয়ে ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। নিজের অজান্তে নীলার কপালে একটা ভালোবাসার পরশ দিলাম। ডাক্তার দেখানোর সময় সকাল 10:30, তাই বিছানায় শুয়ে না থেকে দ্রুত ফ্রেশ হয়ে নিলাম। কিছুক্ষণ পর নীলাও ঘুম থেকে উঠে বলল, ঘুম থেকে উঠে ফিল করলাম মাথাটা কিরকম ভারী ভারী লাগছে। মাথাটা 2 হাত দিয়ে ধরে বিছানায় শুয়ে থাকা থেকে উঠে বসলাম। দেখলাম আমার সামনে উনি বসে আছেন। এখন কেমন লাগছে শরীরটা? জি ভালো। গুড, তাহলে এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, আমরা হাসপাতালে যাব। হাসপাতালে কেন? কি জন্য হাসপাতালে নিয়ে যাবে সেটা জানি, তবুও না জানার ভান করে কথাটা জিজ্ঞেস করলাম। 2 দিন ধরে মাঝরাতে তোমার জ্বর আসে, সেজন্য ডাক্তার দেখাতে যাব হাসপাতালে। ও এই ব্যাপার, কিছু হবে না, কয়েকদিন পর এমনি ভালো হয়ে যাবে। শুধু শুধু হাসপাতালে গিয়ে টাকা নষ্ট করার দরকার নেই। রাতে যে আমার জ্বর আসে সেটা আমি খুব ভালো করে জানি। আর এটাও জানি জ্বর হওয়ার পর উনি আমাকে ওনার বুকে টেনে নিন, সাথে অনেক আদরও করেন। তাই আমি চাই সারা জীবনই আমি অসুস্থ থাকি আর উনি আমায় আদর করুক। এই জ্বর এমনি এমনি ভালো হয়ে যাওয়ার জ্বর না, বুঝতে পারছো? তাছাড়া তোমাকে এত টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আল্লাহর রহমতে তোমার স্বামীর যথেষ্ট টাকা পয়সা আছে। এখন আর একটা বেশি কথা না বলে চুপচাপ রেডি হয়ে নাও, আমাদের সকাল 10টার মধ্যে হাসপাতালে যেতে হবে। ফ্রেশ হতে চলে গেলাম। অবশ্য আমি নিজ ইচ্ছায় যাইনি, উনি জোর করে নিয়ে গেছেন। নীলা ফ্রেশ হওয়ার পর ওকে রেডি করিয়ে হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। হাসপাতালের সামনে এসে নীলা গাড়ি থেকে নেমে ভালোভাবে হাঁটতেই পারছে না, তাই ওকে কোলে নিয়ে হাসপাতালের মধ্যে চলে গেলাম। নীলাকে চেয়ারে বসিয়ে রিসেপশনে কিছু কাজ ছিল সেখানে যাচ্ছি, তখনই আমার চোখ পড়ে রিসেপশনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ের উপর। রিসেপশনে রিয়া দাঁড়িয়ে আছে। রিয়ার সামনে যেয়ে দাঁড়ালাম। ওকে দেখে মনে হচ্ছে ও আমায় এখানে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। রিয়া, তুমি এখানে? হ্যাঁ আমি। রিয়া কিছু বলতে যাবে তার আগে রিসেপশনের একটা মেয়ে বলে উঠলেন, ম্যাম আপনার রিপোর্টগুলো রেডি, এগুলো নিয়ে কাল সকাল 11টায় এই ডাক্তারের সাথে দেখা করবেন। রিয়া, তোমার কি কিছু হয়েছে? এগুলো কিসের রিপোর্ট দেখি? মেয়েটার হাত থেকে রিপোর্টগুলো নিয়ে যেই দেখতে যাবো তখনই রিয়া আমার থেকে রিপোর্টগুলো কেড়ে নিল। তেমন কিছু না, আসলে গলায় একটু সমস্যা হচ্ছিল, এই রিপোর্টগুলো তার জন্যই। আচ্ছা তুমি এখানে কেন সেটা তো বললে না? ও হ্যাঁ, আমি নীলাকে নিয়ে হাসপাতালে এসেছি, ওর শরীরটা খুব ভালো। কি, তুমি ওই মেয়েটাকে নিয়ে হাসপাতালে এসেছো? তোমাকে না আমি সেই দিন বললাম এই মেয়েটাকে সবসময় টর্চার করবে? টর্চার তো সবসময় করি, কিন্তু 2 দিন ধরে ওর অবস্থা, এই সময় টর্চার করলে হয়তো মরেই যাবে। যাক না মরে, ওই আপদটা মরলে তো আমাদের দুজনেরই লাভ। আচ্ছা এইসব কথা বাদ দিয়ে এখন চলো দুজনে মিলে একসাথে ব্রেকফাস্টটা করব। সরি, আজ পারবো না রিয়া। নীলার শরীরটা অনেক দুর্বল, একা বাড়িতে যেতে পারবে না, যে কোনো সময় মাথা ঘুরে পড়ে যেতে পারে। কি এমন হয়েছে তোমার লীলার মাথা ঘুরে পড়ে যাবে? নীলার 2 দিন ধরে মাঝরাতে অনেক জ্বর আসে। ও আচ্ছা, নীলা এখন কোথায়? আমি ওকে একটু দেখব। নীলাকে দেখবি মানে কেন? সেটা ওর সামনে নিয়ে গেলেই বুঝতে পারবে। এখন একটু কষ্ট করে বলবে তোমার বিয়ে করা বউ কোথায় বসে আছে। রিয়াকে কিছু বললাম না, ও নিজেই নীলাকে খুঁজে বের করে ওর সামনে গেল। আমিও রিয়ার পেছনে পেছনে নীলার কাছে গেলাম। রিয়া নীলার সামনে গিয়েই বলতে শুরু করলো, কি ব্যাপার নীলা, রিয়াদের মুখে শুনলাম তোমার নাকি শরীরটা খুব খারাপ, ঠিকভাবে দাঁড়াতেও পারছো না, মাথা ঘুরে পড়ে যাচ্ছ। সেজন্যই আমি ভাবলাম একবার এসে তোমাকে দেখে যাই, রিয়া সত্যি বলছে না মিথ্যে। নীলা একটু সোজা হয়ে দাঁড়াও তো প্লিজ। রিয়া তুমি এগুলো কি করছো? নীলা পড়ে যাবে তো, সত্যি ওর শরীরটা খুবই দুর্বল। নীলা ঠিকভাবে দাঁড়াতে পারছে না, মনে হচ্ছে এখনই মাথাটা ঘুরে পড়ে যাবে। রিয়াকে বাধা দিলাম, কিন্তু ও আমার কোনো কথাই শুনছে না। তুমি একটু চুপ করবে তো? আমি খুব ভালো করে জানি এটা ওর অভিনয়। ওর এই অভিনয় ভূত মাথা থেকে কিভাবে নামাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি।
এই মেয়ে, একদম ড্রামা করবি নি, সোজা হয়ে দাঁড়াবি, নাহলে ধাক্কা দিয়ে ফেলে দেবো। স্বাভাবিক অবস্থায় নীলা ভালো করে দাঁড়াতে পারছিল না। তারপর রিয়ার ধাক্কায় নীলা টাল সামলাতে না পেরে হাসপাতালে ফ্লোরে পড়ে গেল। রিয়া নীলাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পর আমার যে কী হলো ঠিক বলতে পারবো না। হঠাৎ করে মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেল। রাগটা আর কন্ট্রোল করতে পারলাম না। খুব জোরে একটা চর রিয়ার গালে বসিয়ে দিলাম। রিয়া, তুমি আমাকে মারলে? মেরেছি, মারতে বাধ্য করেছো তুমি। তোমাকে এত করে না করার পরেও কোন সাহসে তুমি নীলাকে ফ্লোরে ধাক্কা মেরে ফেলে দিলে? তোমাকে একটা চর মেরে মনে হচ্ছে ভুল করেছি, আরও কয়েকটা মারার দরকার ছিল। তাই বলে তুমি এই রাস্তার মেয়েটার জন্য আমাকে মারবে? কে বলেছে নীলা রাস্তার মেয়ে? নীলা রাস্তার মেয়ে না, ও হচ্ছে আমার স্ত্রী, বুঝতে পারছো? এখন এখান থেকে যাও তো। এখন তোমার মুখটাও দেখতে আমার ঘেন্না লাগছে। তুমি কিভাবে পারলে অসুস্থ একটা মেয়েকে এভাবে ফেলে দিতে? রিয়াদ। রিয়া কথাটা থামিয়ে দিয়েই আমি বলতে শুরু করলাম, আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। এখনই আমার সামনে থেকে চলে যাও বলছি, না হলে আমি যে তোমার কী অবস্থা করবো সেটা আল্লাহই ভালো জানেন। কথাগুলো খুব জোরেই বললাম। খেয়াল করলাম হাসপাতালের সবাই আমার দিকে কীরকমভাবে যেন তাকিয়ে আছে। কথা না বাড়িয়ে নীলার দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে এলাম। রিয়ার সাথে তর্ক করতে গিয়ে আমি এক প্রকার ভুলে গিয়েছিলাম যে নীলা ফ্লোরে পড়ে আছে। নীলার কথা মনে হতে দ্রুত ফ্লোর থেকে নীলাকে ধরে আবার চেয়ারে বসালাম। কোথাও লাগেনি তো? ফ্লোরে পড়ে যাওয়ার কারণে ব্যথা পেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করলাম। মাথা নাড়িয়ে না বললাম। হাতের কনুইটা কেটে একটু রক্ত পড়ছে। এমনিতেই অনেক রেগে আছে, তাই এই বিষয়ে ওনাকে কিছু বললাম না। আমার জন্য আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হলো, তাই না? তোমার জন্য কিছুই হয়নি, এটা ওর প্রাপ্য ছিল। আচ্ছা চলো, আমাদের ডাক্তার দেখানোর সিরিয়াল এসে গেছে। কথা ঘোরানোর জন্য এই মুহূর্তে রিয়ার বিষয়ে কথা বললে আমার ভালো লাগছে না। চলুন। নীলাকে নিয়ে ডাক্তারের ক্যাবিনে চলে গেলাম। ডাক্তার নীলাকে কিছু টেস্ট করাতে দিয়েছে, সেগুলো করিয়ে হাসপাতাল থেকে চলে এলাম। রিপোর্ট কাল দেবে। গাড়ি নিয়ে প্রায় 40 মিনিট হলো জ্যামে বসে আছি। নীলার শরীরের অবস্থা দেখে ডাক্তার ওকে কিছু ওষুধ নিয়মিত 3 বেলা খেতে বলেছে। এদিকে রাস্তায় যে পরিমাণ জ্যাম দেখছি, দুপুর 12টার আগে বাড়ি পৌঁছাতে পারবো কি না। নীলাকে নাস্তা করিয়ে ওষুধ খাওয়ানোটা খুব জরুরি। এখন আমি কি করি এসব ভাবছিলাম, তখন রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। সমস্যার সমাধান পেয়ে গেলাম। রাস্তা থেকে অনেক কষ্টে রেস্টুরেন্টের সামনে এসে গাড়িটা পার্ক করলাম। নীলাকে ডাকতে যাব, তখনই দেখলাম ও গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমাচ্ছে। হয়তো শরীর দুর্বল হওয়ার কারণে বেশি ঘুম পাচ্ছে। নীলাকে ডাকলাম, নীলা তুমি ঘুমিয়ে পড়েছো? না, মানে চোখটা একটু লেগে এসেছিল। আমরা কি বাড়ি চলে এসেছি? গাড়ির সিটে হেলান দিতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল করিনি। ওনার ডাকে আমার ঘুমটা ভাঙলো। না, আমরা রেস্টুরেন্টে এসেছি, গাড়ি থেকে নাও। রেস্টুরেন্টে কেন? রাস্তায় প্রচুর জ্যাম, বাসায় যেতে যেতে লাঞ্চের সময় হয়ে যাবে, তাই দুজনে এখানেই নাস্তা করব। তাছাড়া তোমাকে সকালে খাবার খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। না, রেস্টুরেন্টে নাস্তা করার কোনো দরকার নেই। আমি বাড়ি গিয়েই নাস্তা করব। শুধু বাইরের খাবার খেয়ে টাকা নষ্ট করার কি দরকার? তোমাকে কি আমি টাকা নিয়ে চিন্তা করতে বলেছি? না। তাহলে বারবার টাকা নষ্ট হবে এই কথা বলো কেন? সকালে একবার বললাম না আল্লাহর রহমতে তোমার সামনে অনেক টাকা আছে, যে টাকা দিয়ে তুমি সারা জীবন শুয়ে শুয়ে খেতে পারবে। কথাগুলো শোনার পর নীলা মাথা নিচু করে বসে রইল। মাথা নিচু করে বসে না থেকে গাড়ি থেকে বের হও। উনি রাগী গলার আওয়াজ শোনার পর আর একটা কথা বলার সাহস পেলাম না। চুপচাপ গাড়ি থেকে বেরিয়ে ওনার পিছন রেস্টুরেন্টের ভিতরে যেতে লাগলাম। রেস্টুরেন্টের ভেতরে গিয়ে একটি টেবিলে দুজন দুই পাশে বসলাম। এই প্রথম ওনার সাথে বাইরে একা খাবার খাচ্ছি। খুব ভালোই লাগছে, তবে ভালো লাগার মুহূর্তটা বেশিক্ষণ টিকলো না। চারিপাশে তাকাতেই অনেক লোক দেখতে পেলাম। এত লোকের মাঝে আমি তো জীবনেও হিজাব খুলে খাবার খাবো না। কি খাবে বলো? আর এদিকে তো অনেক মানুষ। মাথা নিচু করে কথাটা বললাম। তো এত মানুষের সামনে আমি হিজাব খুলে খাবার খেতে পারবো না। ভয়ে ভয়ে কথাটা বললাম, যদি উনি রেগে যান এটা ভেবে। কিন্তু উনি রাগলেন না। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, তুমি তো আবার সবার সামনে হিজাব খুলবে না। ওকে, তুমি একটু ওয়েট করো, আমি দেখছি। ওয়েটারকে ডাক দিলাম, ওর কাছে জিজ্ঞাসা করলাম প্রাইভেট কোনো ক্যাবিন বুকিং ছাড়া আছে? ও বললো হ্যাঁ আছে। নীলাকে নিয়ে ওই ক্যাবিনে আসলাম। এরপর সেখানে নীলা আর আমি নাস্তা করে ওর ওষুধ খাইয়ে দুজনে বাড়ি চলে এলাম। এদিকে মা, তোর কি হয়েছে? তুই রুমের জিনিসপত্র এভাবে ভাঙছিস কেন? কে তোকে কি বলেছে আমায় বল মা। আমাকে দিয়ে থাপ্পড় মেরেছে। কথাটা বলি সামনে থাকা ফুলদানিটা আছড়ে মেরে ভেঙে ফেললাম। কি রিয়াদ তোকে থাপ্পড় মেরেছে?
ওর এত বড় সাহস! দাঁড়া, আমি এক্ষুনি শরীফকে ফোন করে সব কিছু জানাচ্ছি। না মা, ওকে এইসব কিছুই বলার দরকার নেই। ও রিয়াদের কিছুই করতে পারবে না। রিয়াদের ব্যবস্থা তো আমিই করব। রিয়াদ কিভাবে পারলো একটা রাস্তার মেয়ের জন্য আমাকে মারতে? রিয়াদের থাপ্পড়ের প্রতিশোধটা আমি কি করে নিই সেটাই তুমি শুধু নিজের চোখে দেখবে। তার জন্য মা, তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? কি করতে হবে সব কিছু মাকে বুঝিয়ে দিলাম। সকাল 11টায় নীলাকে সাথে নিয়ে হাসপাতালে বসে আছি। আজ মন মেজাজ খুবই ভালো। কাল রাতে নীলার জ্বরটা আর আসেনি, যার জন্য রাতে ঘুমটা খুব ভালো হয়েছে। তারপরও নীলা আজ সকালে নামাজের পর কোরআন তেলাওয়াত করেছে। আমার না খুব ভয় করছে। ডাক্তার আমার রিপোর্টগুলো দেখছে, তখন ওনাকে ফিসফিস করে কথাটা বললাম। কেন? ডাক্তার রিপোর্ট দেখে যদি অপারেশন করতে বলে, অপারেশন করলে তো আমি মরে যাব। ওর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারতেছি না। আরে বোকা মেয়ে, জ্বর হলে কি কারো অপারেশন করতে হয়? আরও কিছু বলতে যাব তার আগে ডাক্তার আমাকে বলে উঠলেন, আপনি সম্পর্কে রোগীর কি হন? কিছু না ভেবে বলে দিলাম আমি ওর স্বামী। আপনার স্ত্রীর রিপোর্টগুলো দেখলাম, সবই ঠিক আছে। হয়তো আপনার স্ত্রী কোনো কিছুর জন্য খুব ভয় পেয়েছেন বা এরকম কিছু দেখেছেন যার জন্য উনি বড় একটা শক খেয়েছেন। মূলত জ্বরটা এজন্যই এসেছে। এমনিতেই চিন্তার কোনো কারণ নেই, কয়েকদিন পর এমনি ঠিক হয়ে যাবে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো রাতে যখন জ্বর হবে তখন খাইয়ে দিবেন। আর হ্যাঁ, আগে যে ওষুধগুলো দিয়েছি সেগুলোও খাওয়াবেন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে আমরা এখন আসি। ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে দুজনে গাড়িতে এসে বসলাম। নীলা, আমার অফিসে কিছু কাজ আছে, আধা ঘন্টার মতো সময় লাগবে। তুমি কি আমার সাথেই সেই সময়টুকু অফিসে থাকবে প্লিজ? এরপর দুজনে একসাথেই বাড়ি চলে যাব। সমস্যা নেই, তোমার তো শরীর খারাপ, তুমি চাইলে আমার ক্যাবিনের সোফায় বসে শুয়ে থাকতে পারো। আমার কাছে এত অনুরোধ করার কি আছে? আপনি তো আমার স্বামী। আপনি আমায় যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। এখন আপনি যদি অফিস যান আমিও যাব। ধন্যবাদ। নীলাকে নিয়ে অফিসে চলে গেলাম। গাড়িটা অফিসে পার্কিং প্লেসে পার্কে করে নীলাকে কোলে নিয়ে নিজের ক্যাবিনে চলে গেলাম। নীলাকে কোলে নিয়ে যখন অফিসের মধ্যে দিয়ে নিজের ক্যাবিনে যাচ্ছিলাম তখন খেয়াল করি অফিসের সবাই আমার দিকে কীরকম অবাক হয়ে তাকিয়ে আছে। অবাক হওয়ারই কথা, কারণ অফিসের অনেকেই জানে না আমার বিয়ে হয়েছে। এর মধ্যে আমাদের অফিসের ম্যানেজার জিজ্ঞাসা করলেন, নীলাকে? আমি সত্যিটাই বললাম যে নীলা আমার স্ত্রী। ওনার কথা শুনে অনেকটা অবাক হলাম, সাথে খুশিও হলাম। যাক, এতদিন পর হলেও নিজের মুখে আমায় স্ত্রী হিসেবে মেনে নিলেন। ওনার কাছে এর চেয়ে বেশি আর কিছুই চাওয়ার নেই আমার। ক্যাবিনের মধ্যে এসে যেই নীলাকে সোফায় শুয়ে দিতে যাব তখনই দেখলাম ও আমার দিকে অবলোক দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে জিজ্ঞাসা করলাম, আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? কিছু না। ইস, উনি দেখে ফেলেছেন যে আমি এতক্ষণ ওনাকে চুপি চুপি দেখছিলাম। লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে নিলাম। কি হলো, হঠাৎ এমন লজ্জায় মুখ ঘুরিয়ে নিলে কেন? স্পষ্ট দেখতে পেলাম নীলার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। এমনি, প্লিজ আপনার কাজ করতে যান। কাজ শেষে বাড়ি যেতে হবে তো নাকি? কথা ঘোরানোর জন্য। ওকে, তুমি তাহলে এখানে শুয়ে থাকো। নীলাকে সোফায় শুয়ে দিয়ে আমি কাজ করতে চলে গেলাম। দেখেছি লজ্জা পাচ্ছি, তার উপরও কি জিজ্ঞেস করার দরকার ছিল? প্রতিদিনই তো ওনাকে লুকিয়ে লুকিয়ে দেখি, কখনো ধরা পড়ি না। বাট আজকে ধরা পড়ে গেলাম। রাতের বেলা সে কখন উনি আমায় নিজ হাতে খাবার ওষুধ খাইয়ে দিয়ে ঘুমাতে বলেছে, কিন্তু আমার ঘুম আসতেছেই না। তাই চোখ দুটো ছোট ছোট করে ওনার দিকে তাকিয়ে আছি। এমনভাবে তাকিয়ে আছি যাতে উনি বুঝতে না পারে। বুঝলেই তো আমায় বকা দিবেন, সেজন্য। বিছানার এক কোণে বসে ল্যাপটপে কাজ করছি আর নীলার কাজকর্মগুলো আর চোখে দেখছি। নীলা যে ঘুমানোর ভান করে আমায় লুকিয়ে লুকিয়ে দেখছে তা খুব ভালো করেই বুঝতে পারছি। ইনফ্যাক্ট এই কাজ শুধু ও আজ না, প্রতিদিনই করে। প্রথমে রাগ হলেও এখনও লুকিয়ে দেখাটা কেন জানি খুব ভালো লাগে। ল্যাপটপে চুপচাপ কাজ করতে লাগলাম। নীলাকে বুঝতে দিলাম না যে ওকে আমি ধরে ফেলেছি। এভাবে কিছুক্ষণ পার হয়ে যাওয়ার পর যেই আমি ল্যাপটপের কাজ বন্ধ করে ঘুমাতে যাব তখনই বাহির থেকে কে যেন দরজাটা নক করলো। দরজা খুলে বাইরে তাকিয়ে দেখি রিমি। রিমি, তুই এত রাতে? 12টা বাজে তখন। আমি। ভাবি কি ঘুমিয়ে পড়েছে? আসলে আমার না খুব খিদে পেয়েছে। ভাবি বিকেলে বলল আমার জন্য চিপস ভেজে রেখেছে,
সেগুলো খুঁজে পাচ্ছি না। তুমি একটু বলো না ভাবিকে চিপসগুলো খুঁজে দিতে। আমি কিছু বলতে যাবো তার আগেই নীলা বিছানা থেকে লাফিয়ে উঠে বলতে লাগলো, ও হ্যাঁ, তোমার চিপসগুলো তো আমি কিচেনের মাঝখানে ড্রয়ারও রেখেছি। কেন, তুমি খুঁজে পাওনি? না ভাবি, অনেক খুঁজেছি, পাইনি। তুমি প্লিজ একটু কষ্ট করে দেখিয়ে দিয়ে যাও না কোথায় চিপস রেখেছো। তুমি তোমার রুমে যাও, আমি এখনই চিপস নিয়ে তোমার রুমে আসতেছি বলেই বিছানা থেকে উঠে হাঁটতে লাগলাম। শরীর দুর্বল হওয়ার কারণে হাঁটতে নিলে ছোট বাচ্চার মতো বারবার আছাড় খায়, সেই জন্য বললাম একটু ঘুমাতে। সে ঘুমায়নি, তবুও কিচ্ছু বলিনি। কাজ করতে না করেছিলাম, সে নাকি কিচেনে গিয়ে চিপস ভেজেছে। তখনকারটা অবশ্য জানি না। আর এখন যাচ্ছেন উনি রিমিকে চিপস কোথায় রেখেছে সেটা খুঁজে দিতে। মাথাটা খুব গরম হয়ে গেল। দিলাম নীলাকে জোরে একটা ধমক। তোমাকে না তখন বললাম ঘুমাতে, তুমি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে এখন যাচ্ছ রিমিকে চিপস খুঁজে দিতে। এই, আমি তোমাকে না বলেছি না বিছানা থেকে উঠবে না? বিছানা থেকে কেন উঠছো? এখনই বিছানায় গিয়ে বসো। যাও বসো বলছি। অনেক জোরে এই ধমকটা দিলাম। ধমক দেওয়ার সাথে সাথেই লক্ষ্য করলাম নীলা কিছুটা কেঁপে উঠল। বিছানায় ধূপ করে বসে পড়লাম। আর রিমি, তুই এত রাতে ভাবির কাছে কি? তুই কি ছোট বাচ্চাদের সব কিছু খুঁজতে হলে ভাবির কাছে আসতে হবে? জানিস ভাবির শরীরটা ভালো না, তারপরও কেন এত রাতে ভাবিকে বিরক্ত করিস? সরি ভাইয়া, আর এমন হবে না। কাঁদতে কাঁদতে রুমে চলে আসলাম। এক বাচ্চার মা হয়ে গেছে, কিন্তু মনে হয় ও নিজেই এখনো বাচ্চা। কাঁদুক, কাঁদতে কাঁদতে এগুলো বড় হবে, না হলে সারা জীবন ছোটই রয়ে যাবে। এইসব বলতে বলতে দরজাটা লক করে নীলা দিকে তাকালাম। এখনো মাথা নিচু করে বসে আছে। কি হলো, এখনো বিছানায় মাথা নিচু করে বসে আছে কেন? শুয়ে পড়ার কথা আবার কি নতুন করে বলতে হবে? শুয়ে পড়ো। আর হ্যাঁ, এবার যদি চোখ খুলে তাকিয়ে থাকতে দেখি তাহলে তোমার চোখ দূরে তুলে ফেলবো। এমনিতেই ওনার তখনকার ধমক খেয়ে চোখের কোণে পানি চলে এসেছে। তারপরও এখন ওনার এমন হুমকি, চোখের পানির বাঁধটা আর ধরে রাখতে পারলাম না। নিঃশব্দে কান্না করতে করতেই শুয়ে পড়লাম। বুঝতে পারলাম নীলা কাঁদছে। অন্য সময় হলে নীলার কান্না থামানোর চেষ্টা করতাম, তবে আজ করলাম না। নীলারও বোঝা উচিত আমি তো ওর ভালোবাসার জন্য কাজ করতে নিষেধ করি। নীলা কি বোঝে না ও কষ্ট পেলে আমিও সমান কষ্ট পাই? দুজন পাশাপাশি ঘুমিয়ে বললাম। 3 দিন পর নীলার শরীরটা এখন মোটামুটি ভালোই। রান্নাঘরে আমি রান্না করছি, পাশে রিমি দাঁড়িয়ে রান্না করা শিখছে। ভাবি, ভাইয়া কিন্তু তোমাকে আজকে দিনটা রেস্ট নিতে বলেছে, না হলে তোমাকে তো বকবেই, সাথে আমাকেও। কিছুই হবে না, তোমার ভাইয়াকে আমি বুঝিয়ে বলবো। দেখছো না মানুষটা কয়েকদিনে হোটেলের খাবার খেয়ে গ্যাস্ট্রিক বাঁধিয়ে ফেলেছে। তাই সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে প্রতিদিন আমি ওনার জন্য খাবার নিয়ে যাব। বাহ, আমার ভাইয়াকে তার বউ এত ভালোবাসে। বাসি তো। আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী। 10টা না 5টা? ও কি কোনো মেয়ের স্বামী হয় ভাবি? বোকার মতো কথা বলছো কেন? এটা তো কথার কথা বললাম। আর তোমাকে এত পাকামো করতে হবে না। কথা না বলে আমি কিভাবে রান্না করি সেটা দেখো। ওকে ভাবি, গাজরের হালুয়াটা কিভাবে রান্না করলে? আমি আবার ভুলে গেছি, আরেকবার রান্না করে দেখাও না। আরেকবার রান্না করা যাবে না, এত হালুয়া কে খাবে? পরে যখন রান্না করব তখন দেখে নিও। এদিকে রিহার যন্ত্রটায় মোবাইলে সুইচ অফ করে রেখেছে, তবুও জ্বালাতন করেই যাচ্ছে। অফিসের ল্যান্ডলাইনে একটু পর একটু ফোন দিচ্ছে। কী রকম মেয়ে এটা, ওর উপর রেগে আছি যেন ও এমন করেছে। মনটা চাইছে ল্যান্ডলাইনে তারটাই কেটে দিই, তাহলে আর কোনো ফোন করতে পারবে না। এসব ভাবতেছিলাম তখনই দরজা ঠেলে কে যেন কেবিনের ভেতরে আসলো। তাকে দেখি নীলা হাতে বড় একটা খাবারের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। আসবো? আসো। তোমাকে না আজ সারাদিন রেস্টে থাকতে বলেছিলাম, তাহলেও তুমি খাবার নিয়ে অফিসে এসেছো? ওনার রাগী গলার আওয়াজ শুনে ভয় কেঁপে উঠলাম। সরি, 2 দিন বাইরের খাবার খেয়ে আপনার গ্যাস্ট্রিকের ব্যথাটা বেড়েছে, তাই ভাবলাম বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে আসি। আপনাকে ফোনও করেছিলাম অনুমতি নেয়ার জন্য, কিন্তু আপনার ফোনটা বন্ধ ছিল। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, সেজন্য বন্ধ ছিল। আচ্ছা, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে না। খাবার যখন নিয়ে এসেছো তো বের দাও, লাঞ্চটা করেই ফেলি। আপনি ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হয়ে টেবিলে এসে বসলাম। ওই দিন শিয়াব ভাইয়া বলেছিল আপনার জন্য খাবার নিয়ে আসলে যেন ওনার জন্য একটু বেশি করে আনি, তাই আজ ওনার জন্য খাবার নিয়ে এসেছি। আপনার খাবার খাওয়া হলে ওনাকে দিয়ে দিবেন। ওনার প্লেটে খাবার বেড়ে দিতে দিতে কথাটা বললাম। এত লেট করে সে আপনি খাবার দিলে ঠান্ডা হয়ে যাবে। তার চেয়ে ভালো
আমি ওকে ফোন করে এখানে আসতে বলি, দুজন একসাথে খাবো। তুমি শিহাবের খাবারগুলো রেডি করো। শিহাবকে ফোন করে আমার ক্যাবিনে আসতে বললাম। কিরে রিয়াদ, আজ তুই আমাকে ছাড়াই লাঞ্চ করা শুরু করে দিয়েছিস, এটা অন্তত তোর কাছে আশা করিনি। খাওয়া এখনো শুরু করিনি, তোর জন্য অপেক্ষা করছিলাম, বস। আসলে আজ নীলা হঠাৎ করে খাবার নিয়ে আসলো তো তাই। ওহ বুঝেছি। নীলা, কেমন আছো বোন তুমি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি সব সময় ভালো থাকি। তুমি আমায় একটা কথা বলো তো নীলা, তুমি এত ভালো রান্না করো, সেগুলো কয়েকদিন পর পর অফিসে আনার কি দরকার? প্রতিদিনই তো আনতে পারো। এতে রিয়াদও খেয়ে দেয়, কিছুটা মোটা হবে, সাথে আমিও। আমি তো প্রতিদিনই আনতে চাই, তবে উনি যে মানা করেন। রিয়াদ ভাই, তুই শুধু শুধু ওকে খাবার আনতে মানা করিস কেন রে? ভালোই তো হয় নীলা প্রতিদিন খাবার নিয়ে আসলে। ফোনটা অন করে মনে হচ্ছে ভুলটাই করে ফেলেছি। রিয়া শান্তি মতো খাবারও খেতে দিচ্ছে না, বারবার ফোন করছে আর আমি ফোন কেটেই দিচ্ছি। এর মধ্যে শিহাব জামাই কখন থেকে ডাকছে তা আমি খেয়ালই করিনি। শিহাবের হাতের ধাক্কায় আমার হুঁশ ফিরল। হ্যাঁ, কি বলেছিলে বল। বলছিলাম তুই একবার নীলাকে বল না প্রতিদিন খাবার নিয়ে অফিসে আসতে। না না, এসবের দরকার নেই। নীলা বাচ্চা মেয়ে, ওর পক্ষে প্রতিদিন খাবার আনা মুশকিল হয়ে যাবে। সপ্তাহে একবার দুবার নিয়ে আসলেই হবে। নীলা, তুমি বরং এখন বাড়ি চলে যাও। খাওয়া শেষ হলে টিফিন পার্টি আমি সাথে করে বাড়িতে নিয়ে যাব। অফিস থেকে বেরিয়ে গাড়িতে এসে বসলাম। কি হলো রিয়াদ, নীলাকে এখান থেকে যেতে বললি কেন? আর তোকে কিরকম চিন্তিত দেখাচ্ছে, কোনো প্রবলেম? তেমন কিছু না ভাই, তুই কথাটা বলে লাঞ্চ করতো। কিছু হয়নি মানে? তুই যে মিথ্যা বলছিস সেটা তোর মুখ দেখেই বুঝতে পারছি। কি হয়েছে সত্যি করে বল। আর তুই বারবার কার মোবাইল কেটে দিচ্ছিস দেখি তো। ফোনটা কেটে দেওয়ার আগে শিহাব হাত থেকে ফোনটা কেড়ে নিল। এটা তো দেখি রিয়ার ফোন, তুই রিয়ার ফোন কেটে দিচ্ছিস। ঝগড়া হয়েছে নাকি ওই লুচ্ছি রিয়ার সাথে? শিহাবের মুখে রিয়ার আজে বাজে কোনো কথা শুনলে যেন আমার মাথাটা গরম হয়ে যায়। বন্ধু বলে ওকে কিছু বলতেও পারি না। এইসব বিষয়ে আমি তোর সাথে এখন কোনো কথা বলতে চাই না। প্লিজ তুই এখান থেকে তোর কেবিনে যা। আরে ভাই, এত রেগে যাচ্ছিস কেন? আমি তো জাস্ট একটা প্রশ্ন করলাম। তাছাড়া আমার লাঞ্চ তো এখনো শেষ হয়নি। শিহাব যে এখান থেকে যাবে না তা ভালো করে বুঝতে পারলাম, তাই আমি কেবিন থেকে বেরিয়ে অফিসের ক্যান্টিনে চলে এলাম। ক্যান্টিনে বসে বসে কফি খাচ্ছি যাতে মাথাটা ঠান্ডা হয়। ঠিক যে সময় ফোনটা বেজে উঠলো। জানি রিয়া ফোন করতেছে, তবুও শিওর হওয়ার জন্য মোবাইলটা হাতে নিলাম। না, এটা তো রিয়ার নাম্বার না, এটা ওর মার নাম্বার। কিছু না ভেবে ফোনটা রিসিভ করলাম। হ্যালো আন্টি, কেমন আছেন? ভালো নেই বাবা, তুমি এখন কোথায়? আমি তো অফিসে। কেন আন্টি, কি হয়েছে? আপনার গলাটা কিরকম শোনাচ্ছে কেন? রিয়ার মুখে শুনলাম তুমি নাকি ওকে অন্য একটা মেয়ের জন্য চড় মেরেছ, আর সেজন্য ও দুদিন ধরে কিছু খাচ্ছে না, শুধু রুমের দরজা বন্ধ করে কান্না করছে, সাথে রুমের সব আসবাবপত্র ভেঙে ফেলেছে। আন্টির মুখে কথাটা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, কি বলছেন আন্টি? রিয়া আমার জন্য দুদিন না খেয়ে আছে? রিয়াদ, তুমি প্লিজ আমাদের বাড়িতে এক্ষুনি এসো, না হলে আমার মেয়েটা মারা যাবে। জি আন্টি, আমি এখনই আসছি। আপনি একটু রিয়ার দরজাটা খুলতে চেষ্টা করুন। কথাটা বলে ফোনটা রেখে অফিস থেকে বেরিয়ে পড়লাম। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম বাড়িতে। এই সময়টুকুর মধ্যে শুধু একটাই চিন্তা করছিলাম, যদি রিয়ার আগের মতো কিছু একটা করে এসে, তাহলে কোনোদিন নিজেকে মাফ করতে পারবো না। রিয়াদের বাড়িতে মধ্যে গিয়ে দেখতে পেলাম রিয়ার মা সোফায় বসে কাঁদতেছেন। আন্টি আমাকে দেখা মাত্র এই কান্নার গতিটা আরও বাড়িয়ে দিল। আন্টির সামনে গিয়ে দাঁড়ালাম। আন্টি, দয়া করে আপনি আর কাঁদবেন না, এখন আমি এসে গেছি তো, আমি সব কিছু ঠিক করে দেবো। বাবা, আমার মেয়েটার কিছু হবে না তো? দুদিন ধরে শুধু তোমারই নাম বলছে আর কান্না করছে, কিছুই খাচ্ছে না। এমন হলে তো আমার মেয়েটা মারা যাবে বাবা। আর ও যদি মরে যায়, আমাকে আর ওর ছোট বোনকে কে দেখবে? রিয়ার কিছুই হবে না আন্টি, আপনি অযথা চিন্তা করবেন না। এটা বলুন, রিয়া দরজা খুলছে না কেন? না, দরজা খুলেনি, আমি অনেক চেষ্টা করেছি। সমস্যা নেই, আপনি সোয়াই বসে, আমি দেখছি। আন্টিকে সোয়াই বসিয়ে আমি রিয়ার রুমের সামনে চলে গেলাম। দরজা কয়েকবার নক করার পর রিয়া কোনো রেসপন্স না পেয়ে ওকে ডাক দিলাম। একবার ডাক দেওয়াতে চেঁচিয়ে বলতে লাগলো, এখানে কেন এসেছো? কি চাই তোমার? রিয়ার গলা শুনে বোঝা যাচ্ছে ও খুব রেগে আছে। তোমাকে চাই, মানে তোমার সাথে কথা বলবো। কোনো দরকার নেই, আপনি এখান থেকে যেতে পারেন। আমি কোনো বিশ্বাসঘাতকতার সাথে কথা বলতে চাই না, যে কিনা একটা মেয়ের জন্য আমার গালে চড় মেরেছে।
আচ্ছা বাবা, ওই দিনের ঘটনার জন্য সরি, আর কোনোদিন এরকম করবো না। এবার তো দরজা খোলো। না, খুলবো না, তুই এখান থেকে চলে যা। সত্যি চলে যাব? ওকে, তাহলে চলেই গেলাম। কথাটা বলে যে একবার বাড়াতে যাবো, তখন রিয়া দরজাটা খুলে আমার জড়িয়ে ধরলো। জানতাম ও এমনটাই করবে। একবার চলে যেতে বললেই যেতে হবে? এটাই তোর আমার প্রতি ভালোবাসা? আমি তো শুধু চলে যাওয়ার অভিনয় করেছিলাম মাত্র। আমি জানতাম তুমি আমায় আটকাবে। নিজেকে রিয়ার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। কেন জানি না, নীলা ছাড়া অন্য কারোর মাথা বুকে ঠেকালে শ্বাস নিতে কষ্ট হয়। আন্টি বলল তুমি 2 দিন ধরে খাবার খাচ্ছ না কেন? তুমি চড় মেরেছো এবং আমার ফোন ধরনি, তাই। আজ সেই জন্য তো তোমাকে সরি বললাম। আর কোনোদিন তোমাকে বকা দেবো না। চড় তো কখনোই না, প্রমিস। এইবার আমাকে মাফ করে খাবার খাবে, প্লিজ চলো। এতটুকু সরিতে কাজ হবে না। তাহলে আমাকে আজ সারা দিন নিয়ে ঘুরতে হবে, শপিং করাতে হবে, সাথে যা চাইবো তাই দিতে হবে। এগুলো করলেই তোমাকে মাফ করব। ওকে, তুমি যেমনটা চাইবে আমি তেমনটাই করবো। এখন খাবার খেতে চলো। রিয়াকে খাবার খাইয়ে দিলাম। এরপর বিকেলে ওকে নিয়ে ঘুরতে বেরোলাম। বিকেল থেকে রাত 10টা পর্যন্ত রিয়ার সাথে ঘুরলাম। তারপর দুজন একসাথে ডিনার করে ওকে ওর বাড়ি পৌঁছে আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে কলিং বেল বাজাতেই নীলা দরজা খুলে দিল। আজ নীলার চোখ মুখে কিরকম ফোলা ফোলা ভাব দেখা যাচ্ছে। কেন এমন দেখা যাচ্ছে সেটা বুঝলাম না। নীলাকে কিছু জিজ্ঞাসা করতে যাব, তার আগেই আমার সামনে থেকে চলে গেল। আমি রুমে গিয়ে বিছানায় বসলাম। কিছুক্ষণ পর নীলা রুমে আসলো, হাতে 1 গ্লাস পানি নিয়ে। পানির গ্লাসটা হাতে নিয়ে ও আমার পায়ের জুতো দুটো খুলতে লাগলো। হঠাৎ অনুভব করলাম আমার পায়ে কয়েক ফোঁটা পানি পড়লো। প্রথমে না বুঝলেও খানিকক্ষণ ভালোভাবে খেয়াল করার পর বুঝতে পারলাম নীলার চোখে পানি গড়িয়ে আমার পায়ে পড়ছে। নীলা, তুমি কাঁদছো? কই না তো, হাত দিয়ে চোখের পানিগুলো মুছে ফেললাম। মিথ্যা বলছো কেন? আমি স্পষ্ট অনুভব করলাম তোমার চোখে পানি আমার পায়ে পড়েছে। নীলা, আমার দিকে তাকাও তো দেখি। নীলার মুখটা উঁচু করে ধরলাম। হ্যাঁ, যা ভেবেছিলাম তাই, নীলা কাঁদছে। সত্যি করে বলো নীলা, কি হয়েছে যার জন্য তুমি কাঁদছো? তেমন কিছু না, রিয়া আপুর মা এসেছিল আজ আমাদের বাড়িতে, আমার চাচির পরিচয় দিয়ে। আন্টি আমাদের বাড়িতে এসেছিল এটা শুনে? কারণ মা রিয়ার মাকে চিনেন না। যদি চিনতেন তাহলে কখনোই বাড়িতে ঢুকতেই দিতেন না। তারপর আমাকে বলল আপনি রিয়া আপুকে অনেক ভালোবাসেন। আমি যেন আপনার আর রিয়া আপুর মাঝখান থেকে দূরে চলে যাই। সাথে এই ছবিগুলো দিয়ে গেছে প্রমাণস্বরূপ। ওনার হাতে ছবিগুলো দিলাম। চিন্তা করবেন না আন্টি। রিয়ার হাতের ছবিগুলো নিলাম। ছবিগুলো দেখে তো আমি এক প্রকার অবাক। এই ছবিগুলো আজকের যখন রিয়া আমার জড়িয়ে ধরেছিল, বিকেলে ঘুরতে গিয়েছিলাম, সেই ছবিগুলো আছে। আমার বিশ্বাস হচ্ছে না আন্টি এই কাজটা করেছেন। নীলাকে কিছু বলতে যাবো, তার আগেই ও বলতে শুরু করলো। চিন্তা করবেন না, আমি আন্টিকে বলে দিয়েছি আপনি যদি রিয়াপুকে নিয়ে সুখে থাকেন তাহলে আমি আপনাদের দুজনের মাঝখানে কখনো আসবো না। আপনাকে মুক্ত করে দিয়ে অনেক দূরে চলে যাব। হয়তো আপনাকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে, তবে আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এসব কথা এখন বাদ দেই। আপনি অফিস থেকে অনেক ক্লান্ত হয়ে বাড়ি এসেছেন, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি। ফ্লোর থেকে উঠে দাঁড়ালাম। আমি বাইরে থেকে খেয়ে এসেছি। ও হ্যাঁ, আন্টি বলেছিল, সরি আমি ভুলে গিয়েছিলাম। ঠিক আছে, আপনি তাহলে ঘুমিয়ে পড়ুন। তুমি খেয়েছো? জানি নীলাকে আমাকে না খাইয়ে নিজে কখনো আগে খায় না, তবুও জিজ্ঞাসা করলাম কথাটা। রুমের এসির বাতাসটা কীরকম যেন গরম লাগছে। আমি একটু ছাদে গেলাম, সেখানে ঠান্ডা বাতাস বইছে। কতটা ঘুরিয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে দৌড়ে ছাদে চলে এলাম। ওনার সামনে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো কান্নাটা থামিয়ে রাখতে পারতাম না, সেজন্য দৌড়ে ছাদে চলে এলাম। আজ কেন জানি না খুব কষ্ট হচ্ছে। 30 মিনিটের মতো ছাদের এক কোণে বসে গলা ছেড়ে কাঁদলাম। কাঁদতে কাঁদতে মনটা যখন হালকা হলো তখন রুমে গিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। ওনার পাশে শোয়ার অভ্যাসটা পাল্টাতে হবে। সকালে নাস্তার টেবিলে নীলা আমার সাথে একটাও কথা বললো না। কেন বললো না সেটা আমার অজানা নয়। নীলা আমার থেকে দূরে থাকার চেষ্টা করছে, কিন্তু আমি তো ওর দূরে সরে থাকাটা মেনে নিতে পারছি না। মনে হচ্ছে আমার প্রাণটা ক্রমাগত আমার থেকে দূরে চলে যাচ্ছে। নীলা কাল সারা রাত কেঁদেছে, ফজরের নামাজের পর মোনাজাতের সময় সবচেয়ে বেশি। চাইলে কান্নাটা থামাতে পারতাম, তবে নীলার চোখের দিকে তাকানোর মতো সাহস হয়ে ওঠেনি তখন। কীভাবে বা যাবো ওর সামনে? আন্টি যা বলে গেছেন তারপরও কি ওর সামনে যাওয়ার মতো মুখ আছে আমার?
আজ আমায় জানতেই হবে কেন আন্টি এমনটা করলেন। নাস্তাটা কোনো রকম করে বেরিয়ে বললাম গাড়ি নিয়ে। আজ অফিসে না, সোজা রিয়াদের বাড়িতে গেলাম। বাড়ির ভেতরে গিয়ে আন্টিকে সামনে পেয়ে গেলাম। আন্টিকে এমনটা কেন করলেন কথাটা জিজ্ঞাসা করতেই আন্টি বললেন সবটাই উনি রিয়ার কথাই মতো করেছেন। কথাটা শোনার পর সোজা রিয়ার রুমে চলে গেলাম। রিয়াকে দেখে মনে হচ্ছে ওই মাত্রই গোসল করে বের হলো। রিয়া আমাকে দেখে কিছুটা চমকে উঠে বলতে লাগলো, রিয়া তুমি এই সময় আমাদের বাড়িতে? ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিলাম, সাথে ভেতরে যে আছে তাকে ইশারে বাইরে আসতে নিষেধ করলাম। আমি? তুমি কাল আন্টিকে নীলার কাছে পাঠিয়েছিলে উল্টাপাল্টা কথা বলার জন্য? কোনো ভূমিকা না করি সরাসরি বলে দিলাম হ্যাঁ। কেন এমনটা করলে কেন তুমি? জানো কাল তোমার এই কথাগুলোর জন্য নীলা সারা রাত কান্না করেছে। সকালে আমার সাথে কোনোভাবে কথাও বলেনি। কান্না করুক, তাতে আমার কি? আমি তো চাই ওই মেয়েটা সারা জীবন কাঁদুক। আমি এই জন্যই মাকে নীলার কাছে পাঠিয়েছি, যাতে ও আমাদের দুজনের মাঝখান থেকে সরে যায়। যেটা চেয়েছি সেটাই হয়েছে। ও আমাদের জীবন থেকে চলে যাবে বলেছে। ও চলে গেলেই আমরা দুজনে বিয়ে করে নেব। রিয়ার কথাগুলো শুনে এই মুহূর্তে মন চাইছে ওকে কষিয়ে একটা চর মারি, কিন্তু এখন মাথা গরম করলে তো চলবে না। তাই ঠান্ডা মনে হয় ওকে বলতে লাগলাম, সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কারণ আমি তোমাকে না, নীলাকে ভালোবাসি, যা কাল রাতে আমি বুঝতে পেরেছি। আর হ্যাঁ, এটাই আমাদের লাস্ট দেখা করা। এরপর তোমার সাথে আমার কোনোদিন দেখা হবে না বলে মনে হচ্ছে না। ইনফ্যাক্ট যে আমার নীলাকে কষ্ট দিয়েছে তার সাথে আমি কোনোদিন দেখাও করতে চাই না। আল্লাহ হাফেজ, এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কাল তোমার বানানো উল্টাপাল্টা কথাগুলোর জন্যই আমি যে নীলাকে ভালোবাসি সেটা বুঝতে পারছি, যেটা এতদিন নীলার প্রতি আমার মায়া ভেবে ভুল করেছিলাম। কথাগুলো বলে রিয়ার রুম থেকে বেরিয়ে আসতেছিলাম, তখনই রিয়া আমায় আটকালো। ওয়েট রিয়া, তুমি তো দেখি শুধু নিজের কথাগুলোই বলে চলে যাচ্ছ। যার আগে আমার কথাগুলো তো একটু শুনে যাও। আমি প্রথমেই জানতাম তুমি এমন একটা কিছু করবে, তার জন্য আমি আগে থাকতে সবকিছু রেডি করে রেখেছি। টেবিলের উপর খামভর্তি কয়েকটা ছবিগুলো, সেগুলো রিয়াদের হাতে ধরিয়ে দিলাম। ছবিগুলো নিয়ে দেখতে লাগলাম। রিয়ার দেওয়া প্রতিটা ছবি দেখে আমি অবাকের উপর অবাক হচ্ছি। প্রত্যেকটা ছবির মধ্যেই রিয়া আমি খুব ঘনিষ্ঠ অবস্থায়, যেখানে আমার জানা মতে এত ঘনিষ্ঠতা আমাদের মধ্যে কোনোদিন ছিলই না। এগুলো তো এডিট করা ছবি। সেটা তো তুমি জানো, আর পুলিশও জানে না। তুমি কি ভেবেছিলে আমি তোমায় এত সহজেই ছেড়ে দেবো? তুমি যদি আমায় ছাড়ার কথা চিন্তাও করে থাকো, তাহলে এই ছবিগুলো নিয়ে আমি পুলিশের কাছে যাব, তারপর তোমার মায়ের কাছে। এখন তুমিই ভেবে দেখো কি করবে। নীলার জন্য আমায় ছাড়বে, না নীলাকে ছেড়ে আমাকে বিয়ে করবে? এদিকে রিমি, ডাইনিং টেবিলে গিয়ে দেখ তো নীলা নাস্তা করেছে কিনা। যদি না করে রুম থেকে ধরে নিয়ে এসে নাস্তা করাবি। সেই সকালে মেয়েটা সবাইকে নাস্তা করিয়েছে, কিন্তু নিজে করেনি। ওকে, যাচ্ছি। ডাইনিং টেবিলে এসে দেখি ভাবি নেই, তাই ওনার রুমে চলে গেলাম। উনি অফিসে চলে যাওয়ার পর থেকে রুমে বসে কান্না করছি। কেন জানি না বারবার চোখ মুছে ফেলার পরও চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। কান্না করতে আমি এতটাই অন্যমনস্ক হয়ে পড়েছি যে দরজা লক করতে ভুলে গেছি। হঠাৎ গালে কারোর ছোঁয়া পেয়ে চমকে উঠলাম। তাকিয়ে দেখি রিমি বিছানায় বসে হাত দিয়ে আমার চোখের পানি মুছে দিচ্ছে। ভাবি, তুমি কাঁদছো? কই না, আসলে বাম চোখে কি যেন পড়েছে। চোখ দুটো মুছে অন্যদিকে ঘুরে বসলাম কান্না আড়াল করার জন্য। শুধু শুধু আমার মিথ্যে বলছো কেন ভাবি? বাম চোখে যদি কিছু পড়ে তাহলে শুধু বাম চোখেই পানি থাকবে, ডান চোখে না। সত্যিটা বলো, নয়তো আমি মাকে ডেকে আনছি। কথাটা বলেই বিছানা থেকে উঠতে যাব, তখন ভাবি আমার হাতটা ধরে নিল। এই না, মাকে ডেকো না, উনি সত্যিটা জানলে খুব কষ্ট পাবেন। তাহলে আমায় বলো কি হয়েছে। কথাটা বলতে যাওয়ার আগে রিমিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমি পারিনি ওনাকে নিজের করে নিতে, হেরে গেছি আমি। উনি এখনও রিয়াকে ভালোবাসে। রিমি কাঁদতে কাঁদতে কথাগুলো বললাম। কি বলছো কি ভাবি তুমি এসব? ভাইয়া তোমাকে না, রিয়া লুচ্চিটাকে ভালোবাসে। কেঁদো না ভাবি, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কিছু ঠিক হবে না রিমি, আমি তোমার ভাইয়াকে বলে দিয়েছি। রিয়া আপু আর ওনের মাঝখান থেকে আমি অনেক দূরে চলে যাব। ভাবি, এই কাজটা কিন্তু তুমি একদমই ঠিক করোনি। এত সহজে রিয়া লুচ্চিটার কাছে হার মেনে নিলে। ভাইয়ার মতো একজন ভালো মানুষকে হারিয়ে ফেললে কি আর কোনোদিন পাবে? জানো ভাইয়া কত ভালো মানুষ। ভাইয়া সব সময় আমায় নিজের আপন ছোট বোনের মতো আদর করে। আপন ছোটর বোনের মতো করে আদর করে,
মানে তো তুমি ওনার আপন বোনই? রিমির কথা শুনে অনেকটা অবাক হলাম। তোমাকে তো একটা কথা বলাই হয়নি, আসলে আমি রিয়াদ ভাইয়ার আপন বোন না। রিয়াদ ভাইয়া আমার চাচাতো ভাই। 2 বছর আগে আমি একটা ছেলের সাথে রিলেশন করেছিলাম। একদিন মা বাবাকে না জানিয়েই ওই ছেলেটার সাথে আমি পালিয়ে যাই। তারপর আমরা দুজন বিয়ে করে সংসার করতে থাকি। বিয়ের 1 বছর না যেতেই রায়হান আমার কোল আরও করে পৃথিবীতে আসে। আমি রায়হান আর ওর বাবা 3 জনের সংসার খুব ভালোই যাচ্ছিল। এরপর হঠাৎ করেই সবুজ, রায়হানের বাবা, পাল্টে যায়। প্রতি রাতেই আমাকে মারধর করত। পরে জানতে পেরেছিলাম সবুজ একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেদিন আমি ওকে ছেড়ে চলে আসি আমার বাবার বাড়ি, কিন্তু বাবা সেদিন আমার বাড়ির ভিতরে ঢুকতেই দেয়নি। খুব রেগেছিল আমার উপর। সেজন্য ভাগ্যক্রমে ওই দিন রিয়াদ ভাইয়া আমাদের বাড়ি উপস্থিত ছিল। বাবা আমাকে বের করে দেওয়ায় ভাইয়া আমাকে নিয়ে আসে এই বাড়িতে। সেদিন থেকেই আমি এই বাড়িতে আছি, ভাই আর বোনের পরিচয়ে। কথাগুলো বলতে বলতে চোখের কোণে পানি চলে এসেছে। এবার বলো, এমন একটা ভালো মানুষকে ছেড়ে তুমি যেতে পারবে ভাবি? পারবে রিয়ার মতো একটা খারাপ মেয়ের কাছে ভাইয়াকে সঁপে দিতে? আসলে উনি অনেক ভালো একটা মানুষ, কিন্তু আমি যে ওনাকে কথা দিয়ে ফেলেছি, তাদের দুজনের মাঝে আমি কোনো দিন আসবো না। ঠিক আছে, তোমাকে ওদের দুজনের মাঝে যেতে হবে না, শুধু ভাইয়ার মাঝে গেলেই হবে। ওনার মাঝে যাব কিভাবে? ভাবিকে সব কিছু বুঝিয়ে দিলাম। না না, আমি এমনটা কখনো করতে পারবো না। তাছাড়া এমনটা করা ঠিক হবে বলে মনেও হয় না। কি ঠিক হবে বা কি ঠিক হবে না সেটা আমি তোমার চেয়ে ভালো জানি। তুমি আমার চেয়ে বয়সে বড় হতে পারো, তবে আমি কিন্তু বিয়ের দিক দিয়ে তোমার চেয়ে অভিজ্ঞ। সো আমি যেমনটা বলছি তেমন করো। রিয়া আর কথা বলা সবগুলো মাথার উপর দিয়ে গেল। নিজের কানকেই এখন আমি বিশ্বাস করতে পারছি না। এতদিন ধরে যাকে অন্ধের মতো ভালোবেসে এলাম, সে কিনা এত খারাপ রুচির একটা মেয়ে। এই মেয়ের জন্য নীলাকে আমি কষ্ট দিয়েছি, এটা ভাবতেই নিজের প্রতি ঘৃণা হচ্ছে। কি হলো রিয়াদ, কথা বলছো না কেন? বোবা হয়ে গেলে নাকি? অবশ্য বোবা হওয়াটাই স্বাভাবিক। কি বলবে ভেবে পাচ্ছ না, তাই তো? কোনো ব্যাপার না, এখন তুমি বাড়ি যাও। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবো কি করবে। ততক্ষণ আমি একটু ভাবি তোমার বিরুদ্ধে কি কি মামলা দেওয়া যায়। রিয়ার দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেও তেমন একটা লাভ হলো না। সমস্যার সমাধানটা কিছুতে বের করতে পারছিলাম না। কেন জানি না আজ মাথাটাই কাজ করছে না। রাতের দিকে ডিনার করে এসে বিছানায় শুয়ে আছি। নীলা ঘরে কিছু কাজ করছে, সেগুলো শুয়ে শুয়ে দেখছি। আজ সারা দিন বাড়ির মধ্যেই ছিলাম। এই সময়টুকুর মধ্যে নীলা একবার আমার সাথে প্রয়োজন ছাড়া কথাই বলেনি। হয়তো মনে মনে ভেবে নিয়েছে আমি ওকে ছেড়ে রিয়াকে বিয়ে করব, তাই আমার থেকে দূরে থাকার চেষ্টা করেছে। কিছুক্ষণ পর নীলা কালকের মতো কাজ শেষ করে ফ্লোরে বিছানায় শুয়ে পড়ল। কি হলো, তুই বিছানায় না ঘুমিয়ে ফ্লোরে ঘুমাচ্ছ যে? কাল নীলা আমার পাশে ঘুমায়নি বলে সারা রাতে ঘুমাতে পারিনি। সেজন্য আজ কোনোভাবেই ওকে নিচে ঘুমাতে দেবো না। তেমন কিছু না, আপনার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছি। যতই হোক, আপনি তো আমার কাছে রিয়াপুর আমানত। দূরে থাকার এত চেষ্টা করতে হবে না। এটা ভুলে যেও না যে আমি এখনো তোমার হাজবেন্ড। বিছানায় এসে ঘুমাও। কিন্তু রিয়া, পুরো কথাটা বলতে দিলেন না উনি। কোনো কিন্তু না, চুপচাপ বিছানায় এসে শোও। সবসময় দিনই কথা বলো। তুমি কি এটা জানো না, স্বামী স্ত্রীকে কিছু একটা আদেশ করলে সেটা স্ত্রীর কোনো কথা ছাড়াই শুনতে হয়। এবার কথাটা খুব জোরেই বললাম, না হলে নীলা বিছানায় না শুয়ে কথা ঘোরানোর চেষ্টা করবে। তাই ওনার ধমক খেয়ে কোনো কথা বললাম না। চুপচাপ বিছানার মাঝখানে একটা কোলবালিশ রেখে ওনার অন্য পাশে শুয়ে পড়লাম। নীলা বিছানার মাঝখানে বালিশ থেকে শুয়ে বলল। সেটা নীরবে দেখলাম, কিছু বললাম না। যখনই শিওর হলাম ও ঘুমিয়ে পড়েছে, তখনই মাঝের কোল বালিশটা ফ্লোরে ফেলে ওকে বুকে জড়িয়ে নিলাম। এতদিন না বুঝে ওকে দূরে সরিয়ে রেখেছিলাম, কিন্তু আর না, এখন থেকে ও সবসময় আমার বুকেই থাকবে। নীলার ঘুমন্ত বুকটার দিকে তাকালাম। ছোট বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। পুরো মুখে নূরের ছাপটা নষ্ট করে দিয়েছে। ওর চোখের নিচে কালো দাগটা। বুঝতে আর বাকি রইল না যে ও আজ অনেক কেঁদেছে। নীলা দুটো চোখে আলতো করে চুমু দিলাম। মনে মনে ওয়াদা করলাম, এটাই ওর শেষ কান্না। আর কোনো দিন ওকে কাঁদতে দেবো না। শুধু রিয়ার থেকে মুক্তি পাওয়াটাই বাকি। এরপর পূর্বে যত কষ্ট পেয়েছে সব ভুলিয়ে দিব আমার ভালোবাসা দিয়ে। এইসব ভাবতে ভাবতে নীলার কপালে একটি ভালোবাসার পরশ দিয়ে ঘুমিয়ে পড়লাম একে অপরকে জড়িয়ে ধরে। সকালে নীলার আগেই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা করে অফিসে চলে এলাম। আজ শিহাবের সাথে কথা বলা আমার খুব প্রয়োজন।
শিহাবই একমাত্র মানুষ যে আমার সঠিক পরামর্শ দিতে পারবে। শিহাবকে কল করে আমার ক্যাবিনে আসতে বললাম। কিছুক্ষণ পর চলে এলো। কি হয়েছে ভাই, আজ সকাল সকাল আমায় ডেকে পাঠাইলি? কোনো বিশেষ প্রয়োজন আছে নাকি? ভাই, আমার একটু সাহায্য লাগবে। কি সাহায্য লাগবে তুই শুধু বল, এত হাত ধরাধরি কি আছে? তোর এই বন্ধু তোর সাহায্যের জন্য নিজের প্রাণটাই দিয়ে দিবে। ধন্যবাদ ভাই, আমি হঠাৎ করে নীলাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু রিয়া শিহাবকে সবকিছু খুলে বললাম রিয়ার ব্যাপারে। ভাই তুই কি কথা শোনালি? আজ তো মনে হচ্ছে আমি ঈদের চেয়েও বেশি খুশি হলাম। বলেছিলাম না তুই একদিন নীলার প্রেমে পড়বি, দেখলি আমার কথাটাই সত্যি হলো তো। নীলা এতটাই ভালো মেয়ে যে ওকে ভালো না বেশি থাকতেই পারলাম না। তবে এখন রিয়াকে নিয়ে আমি কি করব? রিয়াও যে আমি ভালোবাসি বলেছে, সাথে ব্ল্যাকমেইল করছে। রিয়াকে নিয়ে চিন্তা তুই বাদ দে তো। ও তোকে ভালো টালো কিছুই বাসে না। ওর ভালোবাসা শুধু তোর টাকার সাথে। কিছু টাকা রিয়ার মুখের উপর মেরে দিবি, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। টাকা অফার করলেও যদি না মানে? তোর থেকে আমি রিয়াকে 1000 গুণ বেশি জানি। ও টাকার জন্য সব করবে। তুই এখন কিছু টাকা নিয়ে ওর বাড়ি গিয়ে অফার কর, তারপর দেখ। কিছু বলতে যাবো তখনই রিমি ফোন করলো। ফোনটা রিসিভ করলাম। হ্যালো, বল। হ্যালো ভাইয়া, তুমি কি এখন ফ্রি আছো? কেন? তোমাকে নিয়ে শপিংয়ে যেতাম, সেজন্য। বোন, আমার এখন অনেক কাজ আছে, আমি তোর সাথে কোথাও যেতে পারবো না। তোকে আমি শুক্রবার শপিংয়ে নিয়ে যাবো। বাই। ফোনটা রেখে দিতে নিলাম। আরে ভাইয়া, কে যাবে সেটা তো আগে শোন। শপিং আমি না, ভাবি করবে। ও, তাহলে গাড়ি নিয়ে অফিসে চলে আয়, আমি বের হচ্ছি। বাহ, ভাবির জন্য এত ভালোবাসা যে একবার ভাবি শপিং করবে বলাতেই তোমার সব কাজ উধাও হয়ে গেল। এত পাকামি না করে নীলাকে নিয়ে অফিসে আয়, 3 জন একসাথে শপিংয়ে যাবো। ফোনটা রেখে দিলাম। আজ রিয়ার বাড়িতে যেতে পারবো না রে ভাই, নীলাকে নিয়ে এখন শপিং করতে যেতে হবে। ওকে, তাহলে তুই যা। আর হ্যাঁ, পারলে তুই নীলাকে ভালোবাসিস, সেটা আজও বলে দিস। এখন ওকে কিছু বলবো না, আগে রিয়ার ব্যাপারটা শেষ করি, তারপর নীলাকে সারপ্রাইজ দেবো। কিছুক্ষণ পর রিমি অফিসে আসলো নীলাকে সাথে করে নিয়ে। কেমন আছো নীলা? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? মাথা নিচু করে। ভালো না বোন, দেখো না বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, এখনো বিয়ে করতে পারলাম না। তোমার মতো ধার্মিক মেয়ে পেলে জানিও আমিও রিয়াদের মতো বিয়েটা করে ফেলতাম। আপনারা তো এখনকার যুগের পুরুষ। আপনাদের তো আবার যারা ছোট কাপড় পরে তাদের ভালো লাগে, যেখানে ধার্মিক মেয়েরা পরে বোরকা। তাই ধার্মিক মেয়েদের শুধু শুধু বিয়ে করে অবহেলা করার চেয়ে ছোট কাপড় পরা মেয়েদের বিয়ে করাটাই আপনাদের জন্য ভালো। নীলা যে আমার উপর অভিমান করে কথাটা বললো তা খুব ভালো করে বুঝতে পারলাম। কে বলেছে আমি রিয়ার মতো ছোট কাপড় পরা মেয়েদের পছন্দ করি? আমি তো... এই শিহাব ভাইয়া, চুপ করুন তো। আপনার বিয়ের ব্যাপারে অন্য সময় আলোচনা করেন, এখন আমরা শপিংয়ে যাব। এই ভাইয়া চল তো। শিহাব ভাইয়ার কথা থামিয়ে দিয়ে। চল। শিহাব অফিসে কাজগুলো তুই সামলে নিস, আমি ওদের সাথে একবারে লাঞ্চ করে অফিসে আসবো। ওকে। 3 জন গাড়িতে এসে বসলাম। আমি সামনে, নীলা আর রিমি পিছনে। আমাকে দেখিয়ে কি ড্রাইভার মনে হয় তোদের, যে দুজনই পিছনে গিয়ে বসতিস? কিছুটা রাগি গলায় বললাম। ভাবি, তোমাকে আগেই বলেছিলাম ভাইয়ার পাশে গিয়ে বসতে, দেখলে তো রেগে গেছে। যাও তাড়াতাড়ি ভাইয়ার পাশে গিয়ে বসো। তাড়াতাড়ি গিয়ে ওনার পাশে বসলাম। শপিং মলে চলে এলাম। নীলা শপিংয়ের কোন ড্রেসগুলো নিবে তা খুব ভালো করে জানি, তাই কাপড়ের দোকানে গিয়েই কয়েকটা সেলোয়ার কামিজ সাথে বোরকা প্যাক করে নিলাম। ভাইয়া, আমার এসবের কোনো দরকার নেই। ভাইয়াকে ওইসব পেক করাতে দেখে বলে ফেললাম। জানি এগুলো তুমি পরবে না, সব নীলার জন্য। আমারও এসবের দরকার নেই। মাথা নিচু করে কথাটা বললাম। তোমার এসবের দরকার নেই মানে? তাহলে কিসের দরকার? আমার শাড়ি লাগবে, আমাকে 2টো শাড়ি কিনে দিন, আমি শাড়ি পরবো। কিছু বললাম না, 2টো নীল লাল রঙের শাড়ি কিনে নিলাম। হয়তো শাড়ি পরার ইচ্ছে হয়েছে এই ভেবে। রিমিকেও কিছু ড্রেস কিনে দিলাম, সাথে মেকআপ বক্স, লিপস্টিক, মানে মেয়েদের যা যা লাগে আর কি, সব কিছু কিনে দিলাম। এরপর 3 জন একসাথে রেস্টুরেন্টে লাঞ্চ করতে নিলাম। এদিকে ওই দিন তোমার ভাগ্য ভালো ছিল যে রিয়াদ তোমায় ওয়াশরুমে দেখেনি। দেখলে এবার তোমার রিয়াদ আমার কি করতো? কিছুই করতে পারতো না আমার। এত ভাবনি আর কিছুই নেই। যদি ধরা পড়তে তখন বুঝতে পারতে তোমার কি অবস্থা করতো। এখন এইসব কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে নিজের বাড়ি চলে যাও। কারে তো চলে এসো এখানে, মা কয়েকদিনের জন্য নানুর বাড়ি যাবে। ঠিক আছে, তবে রিয়া
এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে এই সম্পর্কটা রাখবো? চলো না বিয়ে করে ফেলি। বিয়ে? তাও আবার তোমাকে? আমাকে হাসালে শরীফ। বিয়ে তো করব আমি শুধুমাত্রই রিয়াদকে। তাহলে আমার সাথে এই সম্পর্কটা কেন রেখেছো? তাছাড়া রিয়াদ তো তোমাকে বিয়ে করবে না, ও নীলাকে ভালোবাসে। তুমি আমার চাহিদা পূরণ করছো, এটাই একমাত্র তোমার সাথে আমার সম্পর্ক রাখা। আর রিয়াদ যাকে ভালোবাসুক না কেন, ওকে আমাকে বিয়ে করতে হবে, বুঝতে পেরেছো? এখন এখান থেকে যাও, কাল রাতে ঠিক সময় চলে এসো। রিমি, তুই তোর ভাবিকে সাথে করে আমার গাড়িতে নিয়ে বাড়িতে চলে যা। তাহলে তুমি কিভাবে অফিসে যাবে? আমি সিএনজি নিয়ে চলে যাব। ঠিক আছে, বাই। বাই। অফিসে এসে বললাম। সকালে কিছু কাজ ছিল, সেইগুলো করছিলাম, তখনই মোবাইলটা বেজে উঠলো। রিমি ফোন করেছে, মনে হয় শপিংয়ের কোনো কিছু নিতে ভুলে গেছে। রিসিভ করলাম ফোনটা। হ্যালো, শপিংয়ে কি নেওয়া হয়নি? আমায় বলে দে, আমি আসার সময় সাথে করে নিয়ে আসবো। হ্যালো ভাইয়া, আমার কিছু লাগবে না। রিয়া আপু, নীলা আপুকে। তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? কি হয়েছে বোন? রিয়া নীলাকে কি করেছে? রিয়া আপু নীলা আপুকে অনেকগুলো চড় মেরেছে। আমরা দুইজন যখন গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছিলাম তখন রিয়া আপু রাস্তায় আমাদের গাড়ি থামায়। তারপর রিয়া আপু নীলা আপুকে গাড়ি থেকে নামিয়ে কোনো কথা না বলে অনেকগুলো চড় মারে। আমি আটকানোর চেষ্টা করি, কিন্তু রিয়া আপুর বান্ধবীরা আমার হাত ধরে রেখেছিল। রিমির কথাগুলো শুনে মাথায় এক প্রকার আকাশ ভেঙে পড়ল। রিয়া নীলার গায়ে হাত তুলেছে, এটা ভাবতেই মাথাটা পুরো গরম হয়ে গেল। নীলা এখন কোথায়? নিজের রুমে চলে গেছে, খুব কান্না করছে। ঠিক আছে, তুই ফোনটা রেখে ওর কাছে যা, গিয়ে দেখ কান্নাটা থামাতে পারিস কিনা। ফোনটা রেখে 10 মিনিটের মধ্যে রিয়ার বাড়িতে চলে গেলাম। মাথাটা যে কি পরিমাণ গরম হয়ে আছে তা বলে বোঝাতে পারবো না। রিয়ার বাড়িতে গিয়ে কোনো কথা বললাম না, খুব জোরে একটা চর ওর গালে বসিয়ে দিলাম, যেখানে একদিন প্রমিস করেছিলাম কোনোদিন ওর গায়ে হাত তুলব না। তুমি আবার আমাকে মারলে রিয়াদ? মেরেছি। তুমি নীলার গায়ে হাত তুলেছো কোন সাহসে? কে তোমার এত বড় সাহস দিয়েছে? এবার রিয়ার গলাটা চেপে ধরলাম দেওয়ালের সাথে। বেশ করেছি, ওই রাস্তার মেয়েটাকে মেরেছি, তার জন্য তুমি আমাকে মারলে? ঠিক আছে, আমিও এখন থানায় যাব তোমার বিরুদ্ধে মামলা করতে। এমনিতে মাথা গরম হয়েছে, তার উপর আমার মামলার ভয় দেখাচ্ছে, মাথাটা আরো গরম হয়ে গেল। ঠিক আছে, যা দেখি তুই কি করতে পারিস। শুধু তুই কেন, তোর 14 গোষ্ঠী আমার কিছু করতে পারবে না। একদিক দিয়ে আমাকে জেলে পাঠাবি আর আমি আর এক দিক দিয়ে চলে আসবো। রিয়াদ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার খুব ব্যথা পাচ্ছি। রাগের মাথায় আমি কি করেছি কিছুই বুঝতে পারছি না। যখন বুঝলাম এভাবে রেগে যাওয়া ঠিক হবে না, তখনই ওকে ছেড়ে দিলাম। রিয়াদের গলার থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি। দেখো রিয়া, তুমি যা করেছো তাতে তোমার কোনো লাভ হবে না বলে আমার মনে হচ্ছে না, কারণ নীলাকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওকে ছেড়ে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তার চেয়ে ভালো আমরা দুজন একটা চুক্তি করি, তুমি যা চাইবে আমি তোমাকে দিয়ে দেবো, শুধু তুমি আমার আর নীলার মাঝখান থেকে চলে যাবে। তোমার সমস্ত টাকা পয়সার 3 ভাগের 1 ভাগ আমার চাই। কোনো কিছু না ভেবে কথাটা বলে দিলাম, কারণ আমার রিয়াদকে না, রিয়াদ টাকার দরকার। এটা সম্ভব না, আমাদের বাড়ি অফিস সব কিছু আমার মার নামে দলিল করা। তুমি অন্য কিছু বলো। তাহলে 15 কোটি টাকা দেবে নগদ? ঠিক আছে, 15 কোটি দেবো। এখন তো আমার কাছে নেই, আমি তোমাকে টাকাটা কাল দেবো। মেনে নিলাম রিয়াদের অফারটা। রিয়াদের বাড়ি থেকে বেরিয়ে আসলাম। অফিসে এসে শিহাবকে আবার ক্যাবিনে আসতে বললাম। শিহাবকে সব কিছু খুলে বললাম। কি বলছিস? 15 কোটি টাকা? এই ভিখারির কোনো যোগ্যতা আছে 15 কোটি টাকার মালিক হওয়ার? থাক, বাদ দে। মনে কর নীলা আর আমার সুখের জন্য এই টাকাটা ওকে ভিক্ষা দিলাম। তুই আজকে এই টাকাটা রেডি করে রাখিস, কালকে রিয়ার সাথে সব কিছু শেষ করে ফেলবো। রাতে বাড়ি ফিরলাম, ঘুমানোর সময় স্পষ্ট খেয়াল করলাম নীলা গেলে আঙুলের ছাপ। খুব রাগ হচ্ছে রিয়ার ওপর। মনে মনে ভাবলাম আজ ওর গেলে একটা চন মেরে যদি আরও কয়েকটা মারতাম তাহলে ভালো হতো। কি করেছে আমার বউটার এত সুন্দর গালগুলোকে? ডয়ার থেকে ওষুধ বের করে নীলার গালে লাগিয়ে দিলাম। সকালে আজ অফিসে যাওয়ার কথা ছিল, কিন্তু মা যেতে দিল না, রায়হানের জন্মদিন বলে। সকাল থেকে দুপুর পর্যন্ত নীলাকে একবারও চোখের সামনে দেখলাম না। হয়তো রায়হানের জন্মদিনের খাবার রান্না করছে। দুপুরে লাঞ্চের পর বিছানায় বসে আছি, তখনই নীলা রুমে আসলো। রুমে এসে আলমারি থেকে কিছু একটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। নীলা ওয়াশরুম থেকে বের হওয়ার পর থেকে ওর দিকে তাকিয়ে আসি তো আসি, চোখ আমার নামছেই না। নীলা এই প্রথম শাড়ি পরেছে, তাও আবার লাল শাড়ি। নিজের অজান্তেই কখন যে নীলার
অনেকটা কাছে চলে গেছি তা খেয়াল করিনি। হঠাৎ রায়হানের গলার আওয়াজে আমার হুঁশ ফিরল। নীলার থেকে দূরে সরে দাঁড়ালাম। আমার মতো নীলাও রায়হানের কথায় হুঁশ ফিরে গেল। নীলা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। কিছু না বাবা, তোমার মামিকে আদর করছিলাম। আজ উনি এরকম কেন করলেন কিছুই বুঝলাম না। লজের রুম থেকে পালিয়ে এলাম। আমার পিছন পিছন রায়হানও রুম থেকে বেরিয়ে আসলো নীলাকে একটা চোখ টিপ দিয়ে। সন্ধ্যার দিকে বাড়িতে সবাই মিলে ছোট করে জন্মদিনে একটা অনুষ্ঠান করলাম। অনুষ্ঠানে শিহাবকেও আসতে বললাম 15 কোটি টাকার সাথে। আজ যখন টাকাটা রেয়াকে দেবো বলেছি তো দিবই। সমস্যাটা হলো তখন যখন মাকে বাইরে যাওয়ার কথা বলতে মানা করে দিল। এখন ডিনারের আগে বাড়িতে যেতে পারবো বলে মনে হচ্ছে না। ডিনারের পর নীলা যখন ঘুমিয়ে পড়লো তখন 15 কোটির টাকার ব্যাগটা নিয়ে বেরিয়ে বললাম রিয়াদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, তখন কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই ওনাকে কোথাও যেতে দেখলাম। এত রাতে উনি অফিসের ড্রেস পরে বাইরে যাচ্ছেন ভাবতেই কিছুটা অবাক হলাম। আচ্ছা, ওনার কোনো বিপদ হলো না তো? মাথায় একটা চিন্তা এসে বাসা বাঁধল। কিছু না ভেবে আমি ওনার পিছনে বেরিয়ে পড়লাম। রিয়ার বাড়িতে এসে একবার কলিং বেল বাজাতেই তমা দরজা খুলে দিল। হাই রিয়াদ ভাইয়া। হাই আন্টি। রিয়া কোথায় তোমা? মা তো নানুর বাড়ি গেছে আর আপু বেডরুমে ঘুমিয়ে আছে। আপু কি ডেকে দিব? না, দরকার নেই, আমি যাচ্ছি ওর কাছে। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট ভাইয়া। গুড নাইট। তোমার কাছ থেকে বিদায় নিয়ে দরজা নক না করেই রিয়ার বেডরুমে ঢুকে পড়লাম। রিয়ার বেডরুমে ঢুকে আমি যা দেখতে পেলাম তা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। দেখলাম রিয়া আর একটা ছেলের সাথে বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কিছুক্ষণের দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। তারপর পকেট থেকে মোবাইলটা বের করে ওদের দুজনে কয়েকটা ছবি তুলে নিলাম। এতক্ষণে আমি যে রুমের ভেতরে দাঁড়িয়ে আছি ওরা দুজন বুঝতে পেরে দুজনের কাপড় খুঁজতে ব্যস্ত হয়ে বলল, রিয়া তুমি এখানে? অনেকটা ঘাবড়ে গিয়ে বিছানার চাদরটা শরীরে পেঁচিয়ে নিলাম। হ্যাঁ আমি। কোনো সমস্যা কি? তোমাদের সমস্যা হচ্ছে? তাহলে আমি চলে যাই। অন্য সময় হলে এতক্ষণে রিয়ার গালে কয়েকটা চর পড়ে যেত, কিন্তু কেন জানি আজ ওর ওপর কোনো রাগই হচ্ছে না। ও শরীরে হাত দিলে ঘৃণা লাগছে। না প্লিজ যেও না, আমি আসলে ওকে। থাক, তোমাকে কিছু বলতে হবে না, আমি সব কিছু বুঝে গেছি। উনি একটা বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। বাড়ির দরজাটা লক করা, সেজন্য আমি ওনার সাথে ভিতরে যেতে পারলাম না। তবে বাড়ির একটা জানালা খোলা ছিল, সেটা দিয়েই চোখ ভেতরে রাখলাম। ভেতরে চোখ যেতেই আমার মাথাটা ঘুরে উঠল। ওইখানে আর এক মুহূর্তের জন্য দাঁড়ালাম না, কান্না করতে করতে বাড়ি চলে এলাম। তোমার প্রেমিকের সাথে মন ভরে মজা করো, আর কোনোদিন যাতে তোমার এই চেহারাটা আমার সামনে দেখতে না হয়। বলে রুম থেকে বেরিয়ে যাবো তখন রিয়া আমায় আটকালো। আমার 15 কোটির টাকাটা? সেটা কাল আমার অফিসে এসে নিয়ে যেও, সাথে তোমার আর তোমার প্রেমিকের কিছু রোমান্টিক ছবিও। মিথ্যা বলবো না, রিয়াকে আরেকটা ছেলের সাথে এরকম অবস্থা দেখে অনেকটাই কষ্ট পেয়েছি। তবে তার চেয়েও বেশি খুশি হয়েছি রিয়ার মতো খারাপ একটা মেয়ে জীবন সঙ্গিনী হয়নি এটা ভেবে। আজ এই ঘটনার পর রিয়া নামটি আমার জীবন থেকে সারা জীবনের জন্য মুছে গেল। এখন থেকে আমার সবটা জুড়ে শুধু নীলা থাকবে। আজ থেকে এই নীলা আমার কাছ থেকে পূর্ণ অধিকার পাবে। এসব ভাবতেই বাড়ির সামনে চলে এলাম। ডুপ্লিকেট চাবিটা দিয়ে বাড়ির দরজা খুলে বেডরুমে চলে গেলাম। বেডরুমে গিয়ে তো আমি অবাক, দেখলাম নীলা কান্না করতে করতে একটি ব্যাগের মধ্যে কাপড়গুলো গোছাচ্ছে। আজ আমার সাথে এসব কী হচ্ছে কিছু বুঝতে পারতেছি না। একটুকে রিয়ার বাড়ি গিয়ে অবাক হলাম, আর এখন নীলা তুমি কাঁদছো কেন? আর কাপড়গুলো বা প্যাক করছো কেন? আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। নিচের দিকে তাকিয়ে কাপড় প্যাক করছি আর কান্না করছি। এমনি তো তুমি বাড়ি ছেড়ে যাওয়ার মেয়ে না, কি হয়েছে সত্যি করে বলো। স্পষ্ট বোঝা যাচ্ছে অনেকটাই রেগে আছে। আমি বাড়ি ছেড়ে এই জন্য যাচ্ছি কারণ আজ আপনার আর রিয়ার অবৈধ মেলামেশা আমি নিজ চোখে দেখে ফেলেছি। আপনি কেমন স্বামী বলুন তো? ঘরে স্ত্রী রেখে অন্য আরেকটা মেয়ের কাছে গেলেন। হ্যাঁ মানলাম আপনি আমায় স্ত্রী হিসেবে মানেন না, তাই বলে বিয়ে ছাড়া রিয়ার সাথে এসব করে বেড়াবেন? আমি তো বলেইছিলাম আপনাকে মুক্ত করে দিব, তখন না হয় রিয়া আপুকে বিয়ে করে নিতেন। তার আগে কেন এমনটা করলেন? আপনার মুখটাও দেখতে আমার ঘৃণা হচ্ছে। এখানে আর এক মুহূর্ত আমি থাকবো না।
এখনই চলে যাব। কথাগুলো একদমই বলেই ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে লাগলাম। নীলা রুম থেকে বেরিয়ে যাচ্ছিল রেগে, কিন্তু ওকে রুম থেকে বেরোতে দিলাম না। ওর হাতটা ধরে টেনে আমার বুকে জড়িয়ে ধরলাম। এতক্ষণে বুঝলাম আমার বউটা কেন এত রেগে আছে আমার উপর। তার মানে তুমি আমায় ফলো করতে করতে রিয়ার বাড়ি গিয়েছিলে, আর সেখানে রিয়ার আমাকে একসাথে দেখে ভুল বুঝেছ? ভুল না, সত্যিটাই বুঝেছি। আমি নিজ চোখে আপনাদের অপকর্ম দেখেছি। ছাড়ুন আমায়। আমি আর আপনাদের দুজনের মাঝে কাটা হয়ে থাকবো না। চলে যাব অনেক দূরে। কান্না করতে করতে ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। এখান থেকে বেরিয়ে কোথায় থাকবে? আর আমাকে ছেড়ে কি তুমি থাকতে পারবে? আপনি আমায় ছাড়া থাকতে পারলে আমিও পারবো। দরকার হলে রাস্তায় থাকবো, তবু আপনার কাছে থাকবো না। ঠিক আছে, তোমাকে আটকাবো না, তবে আমি যে নির্দোষ সেটা প্রমাণ করার তুমি এখান থেকে যাবে। এর আগে এক পাও বাড়াবে না। ওকে, আপনার যা প্রমাণ করার করুন, কিন্তু তাতে যদি আপনি নির্দোষ প্রমাণ না হন তাহলে আমাকে একটু আটকাতে পারবেন না। নিজেকে ওনার কাছ থেকে ছাড়িয়ে নিলাম। কিছু বললাম না, শুধু পকেট থেকে মোবাইলটা বের করে নীলাকে ছবিগুলো দেখতে পারলাম, যেগুলো রিয়ার বাড়িতেই তুলেছিলাম। প্রত্যেকটা ছবি ভালো করে দেখলাম। ইস, শেষ পর্যন্ত ওনাকে আমি ভুল বুঝলাম। এবার হয়েছে নাকি আরও প্রমাণ দিতে হবে? আমি রিয়ার বাড়িতে কোনো খারাপ উদ্দেশ্যে যাইনি। পাগলি, গিয়েছিলাম ওর সাথে সব কিছু শেষ করে দিতে। আর লাগবে না প্রমাণ, আমি পেয়ে গেছি। সরি, আমাকে মাফ করে দিন প্লিজ। সরি, আর এরকম ন্যাকা কান্না করতে হবে না। আমার আরও কিছু লাগবে। আরও কিছু লাগবে? কি লাগবে বলুন, আমি এখনই রান্না করে নিয়ে আসতেছি। রান্নাঘরে যেতে নিলাম, তখন উনি আবার আমার হাতটা টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরলেন। আমি কোনো খাবার না, অন্য কিছুর কথা বলেছি। কোনো খাবার না তাহলে কি? ওনার কথায় এবার অনেকটা অবাক হলাম। তুমি তো অনেকদিন ধরে স্ত্রীর অধিকারটা দাবি করছো। আমি এতদিন অবহেলা করে তা দিইনি, তাই ভাবলাম আজ তোমায় স্ত্রীর অধিকারটা দিয়েই দিই। এতক্ষণ না বুঝলেও এখন খুব ভালো করে বুঝতে পারছি ওনার অন্য কিছুটা কি। না না না, প্লিজ এরকমটা করবেন না। আমার কোনো স্ত্রীর অধিকার চাই না। তাছাড়া এখন আমি নামাজ পড়ব। আমায় ছেড়ে দিন প্লিজ। কিছুটা ভয়ে ভয়ে কথাগুলো বললাম, নিজেকে ওনার থেকে ছাড়ানোর চেষ্টা করছি। তুমি না চাইলে আমি চাই। আমার স্বামীর অধিকার লাগবে, মানে আমার লাগবে। আর তুমি যে নামাজের মিথ্যা কথা বলে আমার থেকে পালাতে চাইছো তা আমি ভালো করে বুঝতে পারছি। আমি তোমার মতো এত ভালো মানুষ না যে তুমি যা বলবে আমি তাই শুনবো। দরকার হলে স্বামীর অধিকার তোমার কাছ থেকে জোর করে আদায় করে নেব। বিশ্বাস করুন, আমি মিথ্যা বলছি না। সত্যি আমি এখন নফল নামাজ পড়ব। আর কিছু বলতে দিল না, তার আগেই উনি আমার ঠোঁট দুটো ওনার ঠোঁট দিয়ে চেপে ধরলেন। ছাড়াতে চেয়েও যখন ওনার কাছে নিজেকে ছাড়াতে পারলাম না, তখন নিজ ইচ্ছায় ওনার কাছে নিজেকে সঁপে দিলাম। অবশ্য মুখে যতই না করছিলাম, মনে মনে আমি এটাই চাচ্ছিলাম ওনার কাছে। অবশেষে দুজনে হারিয়ে গেলাম পবিত্র ভালোবাসার সাগরে, যেখানে শুধু আমি আর উনি, নেই কোনো তৃতীয় ব্যক্তি। সকালে ঘুম থেকে উঠে ওনার মুখের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। লজ্জায় মুখটা ওনার বুকে লুকিয়ে ফেললাম। কি হলো, মুখটা লুকিয়ে নিলে যে? এইদিকে তাকাও। পারবো না। বুঝেছি, লজ্জা পাচ্ছ, তাই তো। ঠিক আছে, তাকাতে হবে না। আরও কিছুক্ষণ আমার বুকে মাথা রেখে ঘুমাও। এতক্ষণ ঘুমালে কি চলবে? আপনার জন্য নাস্তা বানাতে হবে তো। নাস্তা বানাতে হবে না। কি নাস্তা বানাতে হবে না? তাহলে কি খেয়ে অফিসে যাবেন? মুখটা তুলে ওনার দিকে তাকালাম এবার। কিছু খাবো না, অফিসেও যাবো না 7 দিন। বিয়ের পর তো তোমাকে সময় দিতে পারিনি, তাই সিদ্ধান্ত নিয়েছি এই 7 দিন আমি বাড়িতেই থাকবো, আর তোমাকে অনেক অনেক আদর করে তোমার লজ্জাটা দূর করে দিব। ওনার কথা শুনে লজ্জা পেলাম, সাথে খিলখিল করে হেসে দিলাম। আপনি সবসময় আমায় এত লজ্জায় ফেলেন কেন বলুন তো? লজ্জায় চোখটা বন্ধ করে নিলাম। আচ্ছা নীলা, একটা কথা বলো তো, আমি কি প্রথম পুরুষ যে তোমার নুরানি মুখটার সাথে মুক্ত বরণ হাসিটা দেখেছি? এই সৌন্দর্যের কারণে তোমার দিকে একবার তাকালে আর চোখ ফেরাতে পারি না। মনটা চায় সারা জীবন তোমার সুন্দর মুখটা দেখিয়েই বাকি জীবনটা পার করে দেই। আমার সৌন্দর্যের প্রশংসা শেষ হলে এবার উঠে ফ্রেশ হয়ে নিন, নামাজ পড়তে হবে। কাল সারা রাত তো ঘুমাতেই দিলেন না, সেজন্য ফরজের নামাজটা পড়তে পারিনি। শুধু কি পৃথিবীতেই আপনার স্ত্রী হওয়ার অধিকার দেবেন, মৃত্যুর পরে দিবেন না? মৃত্যুর পরও আমায় স্বামী হিসেবে চাও,
এত ভালোবাসো আমায়? নীলার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। নিজের থেকেও বেশি। তাই তো আপনাকে ইহকালেও চাই, পরকালেও চাই।